যারা চোর তারা চুরি করে জয়লাভ করাটাকেই নিজের একটা অর্জন, যোগ্যতা এবং অধিকার বলে মনে করে। যে করেই হোক জয়লাভ করতে হবে। যেমন পরীক্ষার হলে নকল করে হোক, শুনে শুনে দেখে দেখে লিখে হোক পাশ করা বা ভালো রেজাল্ট করা, চাকরি দুর্নীতি করে পাওয়া, ঘুষ দিয়ে চাকরি পাওয়া, এটাকে যারা অর্জন মনে করে, এটাকেও যারা এক ধরনের যোগ্যতা মনে করে, তাদের সাথে আসলে তর্কে যাওয়ার তো কিছু নাই। তাদেরকে এড়িয়ে চলাই উত্তম। কারণ যখন আপনার হাতে এদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা নাই, তখন আপনি কি করবেন? এড়িয়ে চলবেন, চলার চেষ্টা করবেন। তো আজকে এই যে ভিডিওর শুরুতে যাদেরকে দেখলেন, যারা আমার বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এবং ভুবুজেলা বাজাচ্ছে এবং আমার ক্যামেরার দিকে লাইট মারতেছে, তো এই মানুষগুলো এরা কিছুই না। এরা আসলে বড় বড় দুর্নীতিগ্রস্ত চোর, বাটপার, এদের ইন্ধনে এই কাজগুলো করতেছে। যাদের কাছে জমির কোনো দলিল নাই, যারা জোর করে জমি দখল করে আছে, আমার জমি এবং সরকারি জমি, তারা আমাকে এখান থেকে উচ্ছেদের হাজারবার লাখবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। যারা আমাকে বারবার মেরে আমাকে অসুস্থ বানিয়েও আমাকে এখান থেকে উচ্ছেদ করতে পারতেছে না, যারা অনেক চেষ্টা করেও আমার চাকরি খেতে পারতেছে না, যারা আমার মাকে ঘরে ফেলেও তাদের মূল উদ্দেশ্য হাসিল করতে পারতেছে না, এবং আমার বাবার রহস্যজনক মৃত্যু যাদের ঘরে হয়েছে তারাও এই আনন্দটুকু উপভোগ করছে। কেন? কারণ আজকে আর্জেন্টিনা শেষ মুহূর্তে জয়লাভ করেছে। তো জয়লাভ করাটা অবশ্যই ভালো। আমি নিজেও কিন্তু আর্জেন্টিনার প্রথম ২টা গোলকে আমি এনজয় করেছি এবং আমি ভিডিও করে আমার টাইমলাইনে পোস্ট করছি যে এটা খুব দুর্দান্ত গোল হয়েছে। কিন্তু সাথে সাথে মিশরের যে গোলটা বাতিল করা হলো সেটাকেও আমি প্রতিবাদ করেছি যে ওইটা ইচ্ছাকৃত ফাউল হয় নাই আমার দৃষ্টিতে, যেটা পেনাল্টি দিয়েছে আর কি, যেটা মেসি মিস করলো। তারপরে যেটা মিশরের একটা গোল বাতিল করলো সেটাও আমার দৃষ্টিতে বাতিল হওয়া উচিত না। এখন মানুষের দৃষ্টিভঙ্গি তো আলাদা হবে, তাই না? সবাই তো আর এক দৃষ্টিভঙ্গি পোষণ করবে না। এই ব্রাজিলের জার্সি, পর্তুগালের জার্সি অনেকের কাছে এটা অনেক কিছু, আবার অনেকের কাছে এটাই ঘৃণার পাত্র। তা আমরা ব্রাজিলিয়ানরা যারা ব্রাজিলকে সমর্থন করি, তারা দুর্নীতি করে ঘুষ দিয়ে বা কোনো অবৈধ পথে আমরা শিরোপা অর্জন করি নাই।
একটা কথা আছে যে অন্যরা যা আজকে করে পেলে সেটা সবার আগে করছে, ড্রিবলিং থেকে শুরু করে সবকিছু। পেলে হচ্ছে ফুটবলের গড তাকে বলে, সেই পেলে হচ্ছে ব্রাজিলের প্লেয়ার, দুইবার বিশ্বকাপ, দুইবার না তিনবার বিশ্বকাপ জিতছে একাই। এখন আধুনিক প্রযুক্তির যুগ, এখন অনেক নিউট্রিশন আছে, এখন অনেক সুযোগ সুবিধা আছে, অনেক ফিটনেস কোচ, অনেক কিছু, ইন্টারনেট প্রযুক্তির যুগ, এআই এর যুগ। এখনকার সাথে পেলের তুলনা হবে না। সেই আমলে পেলে যা করছে সেটা মাথায় তুলে রাখতে হবে। আমি ম্যারাডোনাকেও প্রশংসা করি। কোন গোলটার জন্য? ওই দ্বিতীয় গোলটার জন্য, যেটা সে অনেককে কাটায় নিয়ে যেয়ে গোল দিছে। কিন্তু প্রথম যে গোলটা হাত দিয়ে, সেটার জন্য আমি সারা জীবন তাকে বলে যাব যে এটা ঠিক হয় নাই। তো যেহেতু আমি দুর্নীতি অন্যায়কে প্রশ্রয় দেই না, এটা আমার নেচারে আছে, আমি জীবনে দুর্নীতি অন্যায় করিও নি, আমি প্রশ্রয় দেইও না। আমি ৭-৮ বছর প্রথম আলো হেরিফিতে সাংবাদিক ছিলাম, আমি কোনোদিন দুর্নীতি করি নাই। অফিসের সামান্য যে টাকা সে টাকা দিয়ে আমি চলেছি। তারপরে এই যে প্রায় ১০ বছর আমি সরকারি চাকরিতে আছি, আমি কোনোদিন কোনো দুর্নীতির ভাগিদার হই নাই, এবং এই জন্য আমার বারবার বদলি হয়েছে, হয়রানি হয়েছে, তারপরেও আমি কিন্তু আমার কাজটা করে গেছি। এমনকি আমি একটা ব্যাচ পর্যন্ত পড়াইনি, কারণ ব্যাচ পড়াইলেই আমাকে সরকার বেতন দিচ্ছে ২৪ ঘন্টার জন্য। তার মধ্যে আমি আমার নিজের ব্যক্তি স্বার্থের জন্য, যেহেতু আমাকে ব্যবসা করা নিষেধ, যেহেতু আমার অন্য কোনো চাকরি করা নিষেধ, ওই ব্যাচ পড়ানোটাও এক ধরনের ওই রকমের মধ্যে পড়ে। তারপরেও যারা ব্যাচ পড়ায় তারা পড়াক, কিন্তু এই ব্যাচ পড়ানোর সিন্ডিকেট যে আমাকে ফরিদপুর থেকে অন্যায়ভাবে বদলি করছে, এটার একটা বিচার তো হওয়া উচিত ছিল, কিন্তু হয় নাই। তারা এখানেই সারা জীবন থাকবে, তাদের কোনো বদলিও হবে না, তারা সব কিছু ম্যানেজ করে ফেলবে। এবং এই লোকগুলাই ওই যখন দেখে যে দুর্নীতি করে রেফারিকে ঘুষ দিয়ে বা অন্যায়ভাবে কেউ একটা ম্যাচ জিতে গেল বা বিশ্বকাপ জিতে গেল, তখন তারা খুব খুশি হয়ে যায়। মানে ওদের মধ্যে আর কি নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। তা মিশরের কোচ বলছেন যে বিপণনের কারণে মেসিকে বাদ দেওয়া হয়নি, কারণ মেসি যদি বাদ পড়ে তাহলে মেসির একটা ফ্যান বেজ আছে, তারা কিন্তু খেলা দেখা বাদ দিয়ে দিবে। আর রোনালদো আর মেসি দুজনে একসাথে তো বিশ্বকাপ পাবে না, তাহলে একজনকে আগে থেকেই বাদ দিয়ে দেওয়া ভালো। নেইমারও পাবে না, যদি মেসিকে দিতে হয় তাহলে আর কেউ তো পাবে না। আজকে মিশর, তারা প্রচন্ড লড়াই করছে, লড়াই করে আমার দৃষ্টিতে তারাই আজকে বিজয়ী। এবং এর আগে যে কেপ ভার্দে যেরকম ভালো খেলছিল, সেই ম্যাচেও আমি বলছি যেই দিকগুলো আমার কাছে ত্রুটিপূর্ণ মনে হয়, অন্যায় মনে হয়, সেই দিকগুলো আমি প্রতিবাদ করি, আবার যেগুলো ভালো সেগুলোর আমি প্রশংসা করি। আমি কিন্তু ম্যাচের আগেই বলছি যে আর্জেন্টিনা জিতুক, কিন্তু ফেয়ার প্লে করে জিতুক, মানে সৎভাবে পরিশ্রম করে, কোনো বিতর্কহীনভাবে জিতুক। পেনাল্টি পাওয়া মানেই বিতর্ক না, পেনাল্টিটা যদি কোনো বিতর্ক ছাড়া পেনাল্টি পায় তাহলে তাতে তো আমার আপত্তি নেই, কারোরই আপত্তি থাকার কথা না। কিন্তু এই যে জয়গুলো, এতে প্রশ্ন থেকে যাচ্ছে। এখন যার ক্ষমতা আছে, যার প্রচুর এনার্জি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট, তাকে দেখা গেছে ইসরায়েলের সাথে অত্যন্ত সুসম্পর্ক। আমি ইসরায়েলকে বন্ধু শত্রু কোনোটাই বলছি না, যেহেতু বাংলাদেশের সাথে মানে একটা বৈরী সম্পর্ক আছে, বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় না, এমনকি পাসপোর্টেও লেখা আছে যে ইসরায়েল ব্যতীত সব দেশে যাওয়া যাবে এই পাসপোর্ট ব্যবহার করে। তাহলে আমি বুঝি না সেই দেশের মানুষ তারা কিভাবে একটা মুসলিম দেশ মিশর ছেড়ে তারা এদেরকে সাপোর্ট করে। এটা যদি ভালো খেলে জিততো তাহলে করতে পারতো। আর মেসি আমার কাছে ততদিনই আমার প্রিয় ফুটবলার ছিল যতদিন সে কোনো দুর্নীতি অন্যায়কে প্রশ্রয় দেয় নাই। যখন সে বার্সেলোনাতে ছিল ভালো খেলতো, আর্জেন্টিনার হয়েও ভালো খেলতো, ততদিন আমি ছিলাম। যেই গত বিশ্বকাপের আগের বিশ্বকাপ থেকে পেনাল্টি পাওয়া শুরু করলো, 14 বিশ্বকাপে আমার নেইমারকে ফাউল ট্যাকেল করে কলম্বিয়া প্লেয়ার মেরুদণ্ড ভেঙে দিল, এরপরে সেমিফাইনালে এই বিধ্বস্ত দল জার্মানির কাছে 7টা গোল খাইলো। এরপর থেকেই আমার বোঝা হয়ে গেছে যে এখানে রাজনীতিটা কতটা খারাপ। আর ইতিহাস তো আছেই, এর আগে আমি পোস্ট করছিলাম যে বিশ্বকাপের ইতিহাসে একটা বিশ্বকাপ জেতার জন্য কত রকম রাজনীতি হয়। তো এরপরে 18-তে দেখা গেল যে সেখানেও মেসি কিন্তু পেনাল্টি পেল, পেনাল্টিটা মিস করলো ফাইনালে গিয়ে, মানে
গোল গোল পোস্টের মধ্যেই রাখতে পারলো না, আকাশ দিয়ে উড়ে চলে গেল, সেবার মিস করে ফেললো। পরের বারও এরকম পেনাল্টি পেলো অনেক, পেনাল্টি ফেয়ারলি পাইলে সমস্যা নাই, কিন্তু বিতর্কিত পেনাল্টি তো কাম্য না। তো গতবার বিশ্বকাপ জিতলো, এবারও আমার কেন জানি মনে হচ্ছে, এটা আমি খেলার শুরু থেকেই বলছি, প্রথম ম্যাচ যেটা আর্জেন্টিনার সেটা দেখেই আমি বলছি যে আর্জেন্টিনা অতিরিক্ত সুবিধা পাচ্ছে। আর এটা আমি শুধু একা বলছি না, আমি বলার পরে আরো অনেকে বলছে, সারা বিশ্বে এটা আলোচিত ফ্যাক্টর যে অতিরিক্ত সুবিধা পাচ্ছে। এখন দেখা গেল যে মেসি পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পায়ে যেভাবে পাড়া দিল, সেটার কোনো বিচার হলো না, তার কোনো কার্ডও দেখালো না, কিন্তু ধাক্কা না দিয়ে ওই একই রকম পাড়া দিল আমেরিকার একজন প্লেয়ার, সেটাকে কিন্তু প্রথমে লাল কার্ড দিছিল। লাল কার্ডের কারণে সেই ম্যাচে আমেরিকা একটা খেলার উপর প্রভাব পড়ছে। এরপরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি ক্ষমতাবান মানুষ, উনি এটার প্রতিবাদ করার পরে ফিফা ওই লাল কার্ডটা উজ্জ্ব করে নিছে। কিন্তু তাতে কি হয়েছে, সেই ইউএসএ তো হেরেই গেল। এখন বিষয় হচ্ছে, আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র, তাই বলে তারা যে সবকিছু তাদের হাতে তা না। এই আমেরিকার ভেতরেও আবার একটা ডিপ স্টেট আছে যারা আমেরিকার সরকার চালায়, চেঞ্জ হতে পারে কিছুটা। যেমন ট্রাম্প, উনি একটু মানে পাগলাটে অনেকে বলে, কিন্তু ওনার মনটা খুব ফ্রেশ আমার কাছে মনে হয়েছে। উনি যা বলার মুখের উপর বলে, আমার সাথে অনেক মিল পাই। তো উনি বাইডেনকে হারিয়ে আসলেন, আর বাইডেনের আমলে বাংলাদেশে পরিবর্তনটা আসলো, এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা আছে। তো যে ডিপ স্টেট কে বলা হয় দেশে দেশে সরকার পরিবর্তন করে, তাদের অনেক ক্ষমতা, সব জায়গায় তাদের লোকজন আছে। এখন এটাও বলা শুরু হয়েছে যে তারাই কি মেসিকে বিশ্বকাপ থেকে আউট হতে দিল নাকি না, এটা নিয়ে আরো আলোচনা হবে, হোক। কিন্তু আমার এলাকার যে শত্রুরা, তারা এত বলার পরেও, প্রশাসন পুলিশকে বলার পরেও, মাননীয় প্রধানমন্ত্রীকে ফেসবুকে ট্যাগ করার পরেও, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ট্যাগ করার পরেও, জরুরি নাম্বারে ফোন করার পরেও এরা এই অত্যাচারগুলো করেই যাচ্ছে, এই উস্কানিমূলক আচরণগুলো করেই যাচ্ছে। কিছুদিন আগে রাস্তা আটকে মন্দির কমপ্লেক্স করতেছে, আমি মিস্ত্রিকে বললাম, এটা দীর্ঘদিন ধরেই করতেছে, আমি বাধা দিচ্ছি, আবার করে আবার বাধা দেই, এরকম অবস্থা। রাস্তার উপর দিয়ে পর্যন্ত ঢালাই দিয়ে দিছে, পৌরসভার রাস্তা দখল করে দিছে মন্দির কমপ্লেক্সের নামে। তো সেই কথাগুলো তো অনেকদিন ধরেই বলতেছি। তো আমি সেদিনও মিস্ত্রিকে বলতে গেছিলাম যে আপনারা এটা করেন না, এটা ডিসি স্যারের কাছে আবেদন দেয়া আছে, স্যার এই জায়গার মালিক, যাদেরকে দেয়া তাদেরকে দিবে, কিন্তু এটাই অবৈধ দখল করার তো ঠিক না, রাস্তা দখল করে ছাউনি, এটা কি কোনোভাবে কাম্য? কাম্য না। এই কথা বলার পরে পিচ্ছি পিচ্ছি পোলাপানরে দিয়ে আমার বাড়ির সামনে এসে আমার হিজড়া হিজড়া বলাইলো, আমার মা যায় প্রতিবাদ করলো, আমি যে প্রতিবাদ করলাম পরে আমাকে হামলা করে আমাকে মেরেই ফেলতে গেছিল, অল্পের জন্য আমি বাঁচছি। এরপরে আমি মামলা দিলাম, সেটার কি অগ্রগতি আমি জানি না। কিন্তু দেখেন, রেগুলার এই ধরনের টিজিং করেই যাচ্ছে, স্লেজিং করেই যাচ্ছে। ওরা চাচ্ছে কি যে গত ম্যাচে যেমন ব্রাজিলকে স্লেজিং করে একটা ছেলেকে মৃত্যু মুখে ঠেলে দিল, ওরা চাচ্ছে আমিও সেরকম সুইসাইড করি বা একটা কিছু করি, বা উত্তেজিত হয়ে ওদেরকে প্রতিবাদ করতে যাই, ওরা আমার ওদের মেরে ফেলায়। তা আমার কাছে এটা অবাক লাগতেছে যে এপ্রিলের 3 তারিখে আমার উপরে হামলার পর ওসি ক্লোজড হলো, সেই ওসি নাই, মানে থানায় নাই। এরপরে ডিসি চেঞ্জ হইলো, এসপি চেঞ্জ হলো 2 দিন আগে, এখন তো ফরিদপুরের পুরা সিস্টেমে চেঞ্জ। তো কেউ কি নাই যে শক্তভাবে এদেরকে বলবে যে এই ধরনের অত্যাচারগুলো তোমরা কেন করো, কোনো করবা কেন? এখন ডিসি স্যার বিষয়টা ধরছেন, ধরতে পারছেন যে এরকম করে কেন, কারণটা কি, কারণটা খুঁজে বের করতে হবে। আমি অনুরোধ করব যে স্যার আপনি একটু দয়া করে, আপনার হাতে তো অনেক সংস্থা থাকে, আপনার হাতে সব কিছু বলতে গেলে, আপনি ফরিদপুরের আইন শৃঙ্খলা কমিটির প্রধান, আপনার হাতে পুলিশ আছে, আপনার হাতে র্যাব আছে, আপনার হাতে ডিজিএফআই আছে, স্পেশাল ব্রাঞ্চ আছে, অনেক আছে, এসপি স্যার তো আছেন, এসপি স্যারের হাতে পুলিশ আছে, আপনার হাতে তো পুলিশের বাইরেও অনেক কিছু আছে, সেনাবাহিনীও আপনার কমান্ডে চলে। তা আপনি একটু বিষয়টা তদন্ত করে দেখেন প্লিজ। আমি তো আমার বাবার মৃত্যু রহস্য তদন্তের আবেদন দিয়েছি 3 বছর আগে, একটু তদন্ত করে দেখেন, আমার অনুরোধ। আর আমাকে তো দেখতেই পাচ্ছেন,
আমি তো প্রায় প্রতিদিনই অফিসার্স ক্লাবে খেলতে যাই। আমাকে নানাভাবে যাচাই বাছাই করে দেখেন, পরীক্ষা নিরীক্ষা করান লোকজন দিয়ে ডেকে। আমাকে সমস্যা নেই। অফিসার্স ক্লাবে বিড়ি সিগারেট মাদকের আখড়া যেন না বসে, অফিসারের বাইরে কেউ যাতে সেখানে ঝামেলা পাকাইতে না আসে খেলার নামে। এমপি বিভক্ত শিক্ষক তারাও এখানে অফিসারদেরকে আক্রমণ করে কথা বলতেছে। তাদের জ্বালায় যারা সদস্য তারা খেলতে পারে না। সদস্য চাঁদা কয়জন দেয় আর কয়জন খেলতে আসে, এটাও স্যার একটু কাইন্ডলি দেখবেন। আর আমি তো অবৈধভাবে যাচ্ছি না, আমি আমার স্থায়ী কর্মস্থলে আছি। এটা আমার অধিকারের মধ্যে পড়ে, আমি ন্যায্যভাবেই সেখানে যাই। আর এই যে যারা আমার বাড়ির সামনে দিয়ে এই অত্যাচারগুলো করতেছিস, রেগুলার আমার মারলি ই করলি, ভাবতেছিস যে তোরা জিতে গেছিস, তাই না? তোরা কিন্তু জিতিস নাই। যে বললাম তো, ওসি চেঞ্জ হয়েছে, ডিসি চেঞ্জ হয়েছে, এসপি চেঞ্জ হয়েছে, এখানে তো লেখা থাকবে না যে কোন কারণে চেঞ্জ হয়েছে, কিন্তু চেঞ্জ কিন্তু হয়েছে। হ্যাঁ, তোরা তো 2 দিন পর পর সবাই হাত করে নিস। আমি জানি না কিভাবে করিস, কোন জাদু বলে। ভারতের ভয় দেখাস নাকি কোথাকার ভয় দেখাস? তো পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও করছিল আমি নাকি ভারতের দালাল। আবার সেদিন একজন অ্যাডভোকেট বলছেন আমি নাকি বাংলাদেশে বিজেপির মুখপাত্র। তো এই হাস্যকর কথাগুলো আসলে আমি হাসির ছলেই উড়াই দিই। তো মানুষ এটা মনে করে, তোরা মনে করিস না, তোরা মনে করিস তোরাই ভারতের দালাল, তোরাই বিজেপির দালাল। ঠিক আছে, অভিনন্দন, সমস্যা নেই। আজকে বিচার হচ্ছে না তার মানে যে বিচার হবে না তা না। তোরা আমারে মেরে ফেলবি, মেরে ফেল। এই যে আমি পোস্ট করে দিলাম আজকে, আমার বাবারে মেরে ফেলছিস, আমারও মেরে ফেল। দেখ তারপর বিচার হয় কি না হয়। বাংলাদেশে সরকার আছে, সরকার এর বিচার করবে। সরকার না করলে প্রকৃতি আছে, প্রকৃতি বিচার করবে। তোদের জমির নাই কাগজ, তোরা জোর করে আমার এখান থেকে উচ্ছেদের চেষ্টা করবি, আমার ঘর বাড়ি ভেঙে রাখবি, আমার এক ঘরে করে রাখবি, আমার বারবার বদলি করাবি। তোদের আলাদা ফান্ড আছে আমার বিরুদ্ধে, আমার নামে তোরা ফান্ড করে রাখছিস, যে জায়গা যে জায়গা লাগে টাকা খাওয়াই দেশ, লাখ লাখ টাকা। এই খবরও আমি পাই। তারপরেও তো ভগবানের আশীর্বাদে আমি টিকে আছি। মা কালী, শিব ঠাকুর, বাবা লোকনাথের আশীর্বাদে আমি তো টিকে আছি, তাই না? তো তোদেরকে আরেকটা সুখবর দেই। সেটা হচ্ছে, এই যে তোরা আমার বদলি করলি, এত কিছু করলি, ওইখানে লালমনিরহাটে মব করাইলি। হ্যাঁ ঠিক আছে, 19-20 মাস ধরে আমি বেতন ভাতা পাচ্ছি না, কিন্তু সেটা কিন্তু সরকার বন্ধ করে নেই। সেটা বন্ধ করছে হচ্ছে, এটা আমার প্রিন্সিপাল স্যার আপাতত স্থগিত রাখছে। আমার কর্মস্থলে আমার পরিবেশ যদি উন্নত হয়, আমি যদি যাই ক্লাস ক্লাস নিতে পারি, তখন আবার অটোমেটিক বেতন চালু হয়ে যাবে। ওই টাকাটা পাইলে কি হইতো, আমার ব্যাংকে পড়ে থাকতো, আমি তো কোনো কাজে হাত দিতে পারতাম না। যেহেতু জমির অভিযোগ ডিসি স্যারের কাছে দিয়ে রাখছি, আমি তো ডিসি স্যার কোনো অনুমতি দেওয়ার আগে আমি তো কোনো কাজে হাত দিব না। তোরা জোর করে বিল্ডিং উঠাইতেছিস, ঘর করতেছিস, 2 তলা 3 তলা উঠাইতেছিস, ওঠা। দেখিস না বিভিন্ন জায়গায় ভাঙে। সরকার যদি চায় যে কোনো সময় ভেঙে দিতে পারবে। ভারতে মসজিদ ভাঙতেছে, মন্দির ভাঙতেছে, বাংলাদেশেও অসম্ভব না। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যে প্রশ্নটা তুলতে পারছি, তোরা যে দুনিয়ার কাছে আমাকে পাগল বলে সাব্যস্ত করিস, হিজড়া বলিস, কত কিছু বলিস, কিন্তু আমার কথা যে সরকার গুরুত্ব সহকারে নিচ্ছে তার প্রমাণ তো পাইলি। এমনি এমনি তো নিশ্চয়ই এত বড় বড় পদের লোকজন চেঞ্জ হয় না, নিশ্চয়ই কোনো কারণ আছে। আচ্ছা, এখন যে সুখবরটা দিব বলছিলাম, চাকরিতে প্রমোশন পেতে হলে আগে কি করতে হয়, চাকরি স্থায়ী হইতে হয়, তারপর প্রমোশনের পরীক্ষা দিতে হয়, সেটা বলে সিনিয়র স্কিল পরীক্ষা। সরকারি চাকরিতে বিসিএস ক্যাডারদের। আমি তো বিসিএস ক্যাডার। আমি 17 সালে চাকরিতে জয়েন করছি। 1 বছর না যেতেই আমি সৎ ছিলাম, ব্যাচ পড়াইতাম না, ক্লাসে ভালো পড়াইতাম, নকল ধরে এক্সপেল করতাম। 1 বছর না যাইতেই শেখ হাসিনার বিআই মশাইরে দিয়ে আমারে ডিও লেটারে বদলি করাইলি তোরা। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার যে একজন সামান্য শিক্ষক, তাকে ডিও লেটার দেওয়া লাগে বদলির জন্য মন্ত্রীর, তাও শেখ হাসিনার বিআই। এটা একটা ইতিহাস কিন্তু। আমি নিজেকে বড় করে বলতেছি না, কিন্তু এটা কিন্তু একটা ইতিহাস যে একজন শিক্ষকরে বদলি করার জন্য একটা ডিও লেটার করা লাগছে, মন্ত্রীর একটা চিঠি লেখা লাগছে, সাইন করা লাগছে, ফরওয়ার্ড করা লাগছে।
আচ্ছা, তারপর বদলি করাইলি গোপালগঞ্জ, শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুলে পাঠাই দিলি। সবাই বলে এই স্কুলে মাস্টার হয়েছে, ডিমোশন হয়েছে। না, ডিমোশন হয় নাই। ওখানে কলেজ শাখায় আমি কলেজে ছিলাম, কলেজেই গেছি। কলেজ শাখা গড়ে তুলতে আমি সাহায্য করছি ১ বছর। এর মধ্যে তোরা ২ বার আমারে হামলা করলি। তারপরে আমি সচিব স্যারকে অনুরোধ করে আমি কিন্তু ১ বছরের মধ্যেই বদলি হয়ে চলে আসলাম গোপালগঞ্জ, সরি, বোয়ালমারী। সেই বোয়ালমারীতে কর্মপরিবেশ সেরকম ভালো ছিল না। আমি ভালো করছি। সেখানে আলাদা আলাদা প্রত্যেকের টেবিল চেয়ার বসানো। আমি দাবি করে করে আমি এগুলো করছি। নতুন সুন্দর সায়েন্স বিল্ডিং হইছে। হ্যাঁ? এবং সেখানে স্টুডেন্ট আমি যে পেয়েছিলাম একজন, আসার আগে ১০ জন করে রেখে এসছি আরো ২ বছর আগে। এরপরে তোরা বদলি করাইলি আমারে, আমি গেলাম ছুটির জন্য, মায়ের ছুটির চিকিৎসার জন্য ইন্ডিয়া যাব। তোরা আমারে বদলি করাই দিলি লালমনিরহাট। ঠিক আছে, লালমনিরহাট এই আওয়ামী লীগের আমলেই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভাগ্নেরে দিয়ে বদলি করাইলি, নেহান আহমেদ স্যারকে দিয়ে। কোনো অপরাধ করে নেই আমি, আমি খালি যে ছুটি চাইছি, আমাকে ধমক দিয়ে বের করে দিল, বদলি করে দিল। তাতে কি হয়েছে? লালমনিরহাট সরকারি কলেজ, ফরিদপুর সারদায় আমার যে প্রথম পোস্টিং, তার চেয়েও সারা বাংলাদেশের কলেজ র্যাঙ্কিং এ উপরে। এগুলো আসলে তোদের মতো অশিক্ষিতরা তো এগুলো বুঝবে না। গুগল করে দেখ, গুগলে লালমনিরহাট সরকারি কলেজ গুগল করে ওইখানে টিচারদের লিস্ট দেখ, দেখ আমার নামটা আছে কিনা। তোরা তো বলে বেড়াস আমার চাকরি নাই, আমি বেতন পাই না, আমার চাকরি নাই, ঘরে বসে থাকি। আমি মাঝে মাঝে যাই আসি, মাঝে মাঝে খবর থাকে না। যখন খবর থাকে না তখন আমি কর্মস্থলে যাই। আমার চাকরি আমি ঠিক রাখছি। ঠিক আছে? আর যেহেতু আমি ফুল টাইম দিতে পারতেছি না, আমাকে ওই মবের পর থেকে প্রাণনাশের হুমকি আছে, আমার মায়ের উপরও হামলার হুমকি আছে, তোরাও অত্যাচার করিস সেই হুমকিটাও আছে। এই জন্য আমি মাঝে মাঝে বাড়িতে থাকি, সেটা আমি কর্তৃপক্ষের অনুমতি নিয়েই থাকি। তো এরপরে আমার চাকরি ট্রেনিং এ তোরা আটকে দিছিলি, ট্রেনিং এফটিসিতে আমাকে সব রকম প্রতিযোগিতা থেকে আমি সেকেন্ড রাউন্ডে উঠছি, গান বাজনা আবৃত্তি খেলাধুলা সবকিছু থেকে তোরা বাদ দিয়ে আমারে করলি কি, প্রিন্সিপালরে দিয়ে আমার প্রত্যয়নপত্র আটকাই দিলি। আমি যা করোনার পরে আর জয়েন করতে পারলাম না, করোনার পরে সবাই জয়েন করলো, শেষ করলো, আমি বাদ পড়ে গেলাম। আমি তারপরে দৌড়াইলাম বিভিন্ন জায়গায়, মন্ত্রণালয়ে দৌড়াইলাম, দৌড়ে টোড়ে আবেদন টাবেদন দিলাম। পরে ওই প্রিন্সিপাল ওএসডি হইলো, বর্মর সরকারি কলেজের প্রিন্সিপাল যিনি ছিলেন আব্দুল সাত্তার মজুমদার, ওএসডি হইলেন। তারপরে উনি কিন্তু ১.৫ বছর কোনো ওনার দপ্তর ছিল না, মাওসিতে সংযুক্ত করে, মাওসিতে ওএসডি করে রাখছিল, মানে কোনো চেয়ার নাই, দপ্তর নাই। তারপরে অবসরের আগে ৬ মাস উনি চাঁদপুর সরকারি কলেজে বিভাগীয় প্রধান হিসেবে অবসরে গেছেন। কোথায় কলেজের প্রিন্সিপাল আর কোথায় বিভাগীয় প্রধান। আর তোরা তো বলিস আমার চাকরি নাই, আমি কিন্তু ভালোই আছি। বরমারী সরকারি কলেজে ছিলাম বিভাগীয় প্রধান। তারপরে লালমনিরহাটে গেছে, সেখানে যিনি আছেন উনি সংযুক্ত, উনি কিন্তু সরাসরি এখানে পদায়িত না, আমি ওখানে সরাসরি পদায়িত। উনি আমার সিনিয়র, আমার শ্রদ্ধাভাজন, কিন্তু আমি ওখানে সরাসরি পদায়িত। এবং ওই মবে করার পরে তোরা ওদেরকে দিয়ে বলাইছিলি না আমার বদলি করতে হবে, আমার চাকরি কিভাবে থাকে দেখবি। চাকরিও আছে, বদলিও কিন্তু হয়নি, আমি ওইখানেই আছি। এবং প্রথমবার আমার কোনো চাকরির, চাকরি স্থায়ী করতে লাগলো ৭ বছর, যেখানে ৩ থেকে ৪ বছর লাগার কথা। তোরা প্রতিবন্ধকতা দিয়ে, আমার এসিআর এ বিরূপ মন্তব্য দিয়ে আমার চাকরি স্থায়ীকরণ আটকাই দিলি। আমি সেই বিরূপ মন্তব্যের ২ পাতার জবাবে আমি ২৫০ পাতার জবাব দিলাম, বিভিন্ন ডকুমেন্ট প্রমাণ সহ। এরপরেও যেহেতু তোদের সাথে মন্ত্রী এমপি বড় বড় লোকজন আওয়ামী লীগের, তারপরেও তোরা কি করলি, আমার একটা তিরস্কার দণ্ড দিলি। ঠিক আছে, ওটা না দিলে মন্ত্রীর ইজ্জত থাকে না, তাই দিছে। তো কি হয়েছে, ওইটা আমার একটা অলংকার। চাকরিতে আমি সৎ থাকছি বলে, অন্যায়ের প্রতিবাদ করছি বলে আমি ওইটা পাইছি। আমি ওটার বিরুদ্ধে কোনো আবেদন করিনি। আমি জানি যে আবেদন করলে লাভ হইতো না, রাষ্ট্রপতির কাছে আবেদন করার সুযোগ ছিল। আচ্ছা, যাই হোক। তারপরে চাকরি স্থায়ী হইলো, আমি আবার যে ট্রেনিং করলাম, যেখানে নিয়মই ছিল না সেকেন্ড টাইম যাই আবার জয়েন করার। আমি শুধু একা না, আমি সাথে আরো আমাদের ম্যাডাম যারা ওই প্রেগনেন্ট হয়ে পড়ছিল করোনাকালীন ৬ মাসে, পরে ট্রেনিং কন্টিনিউ করতে পারে নাই, তাদেরকে নিয়ে আমি যে আরেকটা ভাইদের সাথে ট্রেনিং শেষ করলাম। এবং যে মাওসির যে ডিজি স্যারের আমলে আমার ওই ট্রেনিং থেকে আমি বিচ্যুত হয়ে গেছিলাম, আমাকে কথা দিছিলেন যে উনি এই পদ থেকে যাওয়ার আগে আমার ট্রেনিং সম্পন্ন করে যাবেন, উনি সেই কথা রাখছেন। আমি ওনাকে যাই বলছি। পরে ওইখানেও তো তোদের লোকজন ছিল ফরিদপুরের,
আমার সাথে ঝামেলা করছে। ওই যে প্রবীর ভট্টাচার্য ছিল, তারপরে ওইখানে সে ডিরেক্টর, মাওসির পরিচালক, কত বড় পদ, তারে দিয়ে তো সব করাইছিস। এখন তো সে ঘরে বসা, চাকরি নাই। আমার কিন্তু চাকরি আছে। আর কি বলবো? আচ্ছা, তারপরে ওই 17 সালে চাকরিতে জয়েন করে প্রথমবারই বিভাগীয় পরীক্ষায় একবারে 3টায় পাশ করে গেলাম। একবার পরীক্ষা দিয়েই 3টায় পাশ করে গেলাম। অনেকে 2-3 বার পরীক্ষা দেয়, পাশ করতে পারে না, কারণ চাকরির ঝামেলা থাকে। মেধাবী হইলেও বিসিএস পাশ করার পরেও আবার চাকরি স্থায়ী করার জন্য 3টা পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষায় একবারে পাশ করে গেলাম। তারপরে এটা হলো একটা ক্রাইটেরিয়া চাকরি স্থায়ীকরণের। আবার চাকরির বয়স 2 বছর হইতে হয়, সেটাও হয়ে গেল। তোরা অনেক ষড়যন্ত্র করে বদলি টদলি করেও পারলি না আটকাইতে। তারপর শোকজ মোকজ দিয়ে বিভাগীয় মামলা টামলা দিয়েও পারলি না, আমি সবকিছু থেকেই মুক্ত হয়ে আসলাম। তারপরে লালমনিরহাটে বদলি করলি, কইরা আমার চাকরিটা স্থায়ী হইল। এরপরে আমি প্রমোশনের পরীক্ষা, যেটা সিনিয়র স্কেল পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করি, আমার কাগজ ঢাকা ফরওয়ার্ড করে না। ঢাকা না পাঠাইলে কিভাবে পরীক্ষা দিব? কাগজ না পাইলে তো হবে না। কত জায়গায় টাকা খাটাইছিস তোরা, আমি একটু মানুষকে বলি। তারপরে তারপরে মব করলি, মব করাইলি, মব করে আমার জীবন তো চলে যায়। সরকার এবং তৎকালীন অন্তর্বর্তী সরকার এবং পুলিশ, ওই জেলার এসপি স্যার আমাকে ওখান থেকে উদ্ধার করেন। তো এবং এরপরে তো সবকিছু সবাই জানে, সবাই দেখছে। এরপরে আমি তার 1 মাস পরেই আমার সিনিয়র স্কেল পরীক্ষা ছিল, ঢাকায় যেতে হবে পরীক্ষা দিতে। তা আমি দেখলাম যে না, সময় ভালো না, আর মবের সময়, এখানে তো তোরা টাকা পয়সা দিয়ে মব করায় আমার মেরে ফেলতে পারবি, চেষ্টা করবি। আমি এই জন্য গেলাম না। তোরাই মিথ্যা অপবাদ দিস আমার আইডি হ্যাক করে, যে আমি নাকি ধর্ম অবমাননা এই সেই। লজ্জা করে না? তোরা হিন্দু পরিচয় দাস নিজেদের, তোরা হিন্দু সমাজের নিজেদেরকে নেতা, সাধু, পুরোহিত বলে অনেকে পরিচয় দিস, আবার যে সমকামিতা করতে যে ধরা খাস জনতার হাতে, নিরীহ সাধুরে মাইরা ঝুলাই রাখোস। তোদের কি লজ্জা করে না যে তোরা, আমার ধারে কাছে তোদের কারো রেজাল্ট নাই, আমার ধারে কাছে তোদের কারো অর্জন নাই, কিন্তু তোরা এইভাবে আমার সাথে অত্যাচার নির্যাতন করতেছিস। আওয়ামী লীগের আমলে তোর অনেক টাকা হয়ে গেছে, আগে তো না খায় মূর্তি, আমার বাবার আমাদের দান দেনেই তো তোরা চলতি। এখন তো তোরা না খেয়ে মরার জাত নাই, এখন তো তোদের অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছিস। তোরা টাকা দিয়ে নেতা কর্মীদের কিনে নিচ্ছিস, লোকাল নেতা কর্মীরা যারা আমাদের এত কাছের ছিল তাদেরকেও তোরা চুপ করাই দিস টাকা দিয়ে, ভোট দিয়ে। তো এই এত কিছুর পরেও ওইবার তো সিনিয়র স্কুল দিতে পারলাম না। পরের বার আবেদন করলাম, আমার কাগজই কলেজ থেকে পাঠাইতে দিলি না ঢাকায়। পিএসসি বলল যে কাগজ না পাওয়া যায় নাই, আমাকে পরীক্ষার অযোগ্য ঘোষণা করলো। আরো কয়েকজন করছে, তার মধ্যে আমি একজন। তা আমি মনে কষ্ট নিয়ে বসে রইলাম, এত কষ্ট করে পড়ছি, কিন্তু পড়ে মানে কোনো কাজ করতে পারলাম না, পরীক্ষাটা দিতে পারলাম না। তো সেই কষ্ট ফেসবুকে শেয়ার করে আমি অনেক অনুতাপ করছিলাম। তোরা খুব খুশি হয়েছিলি, আরে দেখ টাকা দিয়ে আটকে দিছি দেবদুলাল রে। লজ্জা করে না? মেধায় না পেরে, যোগ্যতায় না পেরে, টাকা পয়সা খাটাই অন্যায়ভাবে মানুষের সম্পত্তি গ্রাস করছিস, সেই টাকা, মানুষকে ঠকানো টাকা দিয়ে আরেকজন নিরীহ মানুষের ক্ষতি করতেছিস, তাদেরকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছিস, তাদেরকে এক ঘরে করে রাখছিস। তো যাই হোক, এরপরে তৃতীয়বার আমি দিতে পারলাম পরীক্ষা, তাও অনেক কষ্টে। রাত 3টার ট্রেন, রাত 4টায় আসছে। আমি জানি যে বাসে গেলে আমার সাথে ঝামেলা করবি, গোল্ডেন লাইন তোদের কথায় চলে, তোরা যা বলিস তাই আমার উপর অত্যাচার করায়। আর তো সেরকম বাস নাই যাওয়ার মতো। আর বিআরটিসির কাউন্টারের সামনেই তো তোরা বসে পত্রিকা বেচিস। তো আমি গেলাম ট্রেনে। আমাকে এক ডেলিভারি বয় আমার বাড়িতে ডেলিভারি দিতে দিতে আমার খুব স্নেহভাজন হয়েছে। পরে আমি ফোন করে বললাম যে তুমি কি ঘুমায় পড়ছো? বলে না স্যার, আমি জায়গায় আছি, আপনি বলছিলেন, আমি জায়গায় আছি। সে বাড়ির গেট খুলে তার 3 বন্ধুরে নিয়ে বাইকে করে চলে আসছে।
রিক্সা নিয়ে আমার জন্য, যাতে আমি আমি যাতে একা না যাই। আমি একা যেতে ভয় পাইতাম না, তারপরেও আমাকে ওরা একা ছাড়বে না। আমি রিক্সায় গেলাম, যাই স্টেশনে নামলাম। নামার পরে দেখি যে কিশোর গ্যাং ৮-১০টা ছেলে পেলে ঘুরতেছে। স্টেশন প্রায় ফাঁকা। ওই কমলাপুর স্টেশন খুব ডেঞ্জারাস। কমলাপুর তো না, সরি, এটা লক্ষ্মীপুর, ফরিদপুরের যে স্টেশন। তো সেখান থেকে আমাকে যেতে হলো। আমি ভাগ্য ভালো যে একজন অ্যাথলেটিক্সের একটা ছেলেকে পাইলাম। অ্যাথলেট যে উম, খুব সম্ভবত সেনাবাহিনী। সে দেখা যাচ্ছে একটা প্রতিযোগিতায় অংশ নিবে। তার সাথে গল্পে গল্পে সময় কাটলো। ওরা আর আমার উপরে অ্যাটাক করতে সাহস পাইল না। এবং সিভিল ড্রেসে গোয়েন্দা সংস্থার লোকজনও ছিল সেখানে, তাদেরকে ধন্যবাদ জানাই। এরপরে ট্রেনটা প্রায় ১ ঘন্টা লেট করে আসলো। সেই ট্রেনে আমি গেলাম ঢাকা। ঢাকা যাওয়ার পরে আমার সেখান থেকে যেখানে থাকবো সেখানে গেলাম। তারপরে আমি তো প্রস্তুতি নিতে পারিনি। আমারে তোরা ঘুমাইতে দিস নাই, রাতে অত্যাচার করছিস, শব্দ দূষণ করছিস, বিভিন্ন রকম টর্চার, মাইরে আমার পাটা ভেঙে থুইছিস, পা নাড়াইতে পারি না, ব্যথার জ্বালায় পড়তে পারি না, হামলা করে ফালায় রাখছিস। সে অবস্থায় আমি না পড়ে গেছি ঢাকা। এবং একদিন একটু ভালো মতো ঘুমায়ে তারপরে পরীক্ষা দিছি। পরীক্ষা তিনটার মধ্যে একটা হইলো বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ তো না, বাংলাদেশ ও আন্তর্জাতিক, যেটা মানে বর্তমান সমসাময়িক। এবং সেটাতে আমাকে তো আটকানোর সুযোগ নাই, কারণ আমি লেখক মানুষ, সাংবাদিক মানুষ। আমি আরো ফেসবুকে যেসব পোস্ট দিই সেগুলো দেখে অনেকে এই বিসিএস এর প্রিপারেশন নেই। তা আমি সেটা মোটামুটি একটা বই কিনছিলাম, কিন্তু সেটা ভালো মতো পড়া হয় নাই। এটা পড়ার প্রয়োজন মনে করিনি। আমি এমনিই পরীক্ষা দিছি কোনো কিছু না পড়ে, কারণ আমার যে মানে মোটামুটি সবকিছু সম্বন্ধে ধারণা ছিল। তো এই প্রথম পত্রটা পরীক্ষা দিছি। সেকেন্ড পেপার হচ্ছে যে আইন বিধি ও পদ্ধতি, মানে সরকার কিভাবে চলে, সরকারের বিভিন্ন আইন। এই যে আমি বলি না শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, অমুক তমুক, এগুলো আমি জানি কিভাবে। এগুলো পড়েই আমাকে বিসিএস করার হইতে হয়েছে। ডিপার্টমেন্টাল পরীক্ষা, বিভাগীয় পরীক্ষা, যেটা চাকরি স্থায়ীকরণের পরীক্ষা, সেটাও পড়েই পাশ করতে হয়েছে। এবং আমি সিনিয়র স্কেল পরীক্ষা দিয়েছি, সেখানেও আমাকে কিন্তু এটা পড়তে হয়েছে। এটা বিভিন্ন বই পাওয়া যায়। আবার এই যে আমার একটা হ্যান্ড নোট ছিল, নোট করে পড়ছি। আমাকে মানে তোদের অত্যাচারের জন্য আমি যে দমে গেছি তা ভাবার কোনো কারণ নেই। এই দেখ, এই দেখ কেমন দাগায় দাগায় পড়ছি, দেখছিস? এই যে দেখ, দেখা যায় নাকি আলো বেশি করে দেয়? দেখা যায়? এই দেখ কত সুন্দর, দেখ। এই বয়সেও দেখ মার্কার দিয়ে, হলুদ মার্কার দিয়ে দাগ দিই, আবার লাল কালি দিয়ে দাগাই দাগাই করি, দেখছিস? হিংসা করে না? লজ্জা করে না যে তোরা এই বয়সে বিড়ি সিগারেট গাঁজা খেয়ে বেড়াস, আরেকজনের অত্যাচার করে বেড়াস, তাও দেবদুলালের মতো দেবুর মতো হইতে পারস না? দেখ আমি এই বয়সে কিভাবে পড়ি। যদি পড়তি, মানুষ হইতি, ভালো বড় চাকরি পাইতি, বা নিজেরা বড় কিছু হইতে পারতি, তাইলে আর আরেকজনের পিছনে লেগে থাকার সময় থাকতো না তোদের। তো যাই হোক, তোদের সুখবর দেই, সেটা হচ্ছে এই তো দুইটা পত্র। আর ৩ নম্বর পত্র হচ্ছে ফিজিক্স, যেটা ২০ বছর আগে আমি নরডেম কলেজ থেকে A+ নিয়ে বেরোইছি। সেই প্রশ্ন, সেইটাই মূলত সেটাই থাকে। তো আমার যেহেতু তোরা ক্লাসের থেকে দীর্ঘদিন ধরে বাইরে রাখছিস, তা আমার ফিজিক্সটা চর্চায় নাই, তারপরেও আমি যথেষ্ট ভালো পরীক্ষা দিছিলাম। তো এখানে সুখবর হচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় পত্র সাধারণত যেগুলোতে মানুষ ফেল করে, সেগুলোতে আমি পাশ করে গেছি একবারে। একবার পরীক্ষা দিয়েছি, একবারই পাশ করে গেছি। বল আলহামদুলিল্লাহ বল। বলবি না তো? আলহামদুলিল্লাহ বললে কিন্তু মুসলিম হয়ে যাওয়া হয় না। আলহামদুলিল্লাহ মানে হইলো সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার। এই সৃষ্টিকর্তা যারে মানবি, সৃষ্টিকর্তার একজন দূত, একজন অবতার, ভগবান শ্রীকৃষ্ণকে মানিস, বা জগৎবন্ধুকে মানিস, বা মা কালীকে মানিস, সেই সৃষ্টিকর্তার প্রশংসা করতেছি। এটাই আমি মুসলিম হয়ে গেলাম না? তোদের মতো কট্টর মুসলিম আমি না। যাই হোক, আমি এই দুইটাতে একবারে পাশ করে গেছি, ঝামেলা মুক্ত। ৩ নম্বরটা, এটা আমার আবার দেয়া লাগবে। আমি জানি না এটা আমার চেয়েও আরো মেধাবী যারা আছে, আরো অনেকে ফেল করছে। এটা
আর জানি না পিএসসি কি করে, এটা ম্যাক্সিমাম লোক একবারে পাস করতে পারে না। আমি যেহেতু এত অত্যাচারের মধ্যে আমি যে একবারে 2টা পাস করে গেছি এটাই বিশাল ব্যাপার। এবং পরীক্ষার হলেও শব্দ দূষণ করা থেকে শুরু করে আমাকে টার্গেট করে এক্সপেল করার চেষ্টা অনেক কিছু হয়েছে। সেটা নিয়ে হয়তো কোনোদিন আত্মজীবনী লিখবো। এমনকি 3য় পত্রের পরীক্ষার দিন তো আমার মানে পিছন থেকে একজন নারী পরীক্ষার্থী আমাকে আমার খাতা দেখার জন্য বারবার পা দিয়ে মানে লাথি টাথি মারা শুরু করলো। আমি কেন তারা দেখাচ্ছি না। অনেক কিছু হয়েছে, সেগুলো আমি আর বলতে চাই না, সেটা জায়গা মতো বলা হয়েছে। পিএসসি চেয়ারম্যান স্যারকে আমি বলছি। যাই হোক, ভালো হয়েছে আরেকবার পরীক্ষা দেওয়ার। এই যে যাওয়া আসা পরীক্ষা দেওয়া না, এর জন্য আমরা কিন্তু টিএ দিয়ে পাই, যাওয়ার ভাড়া এবং আলাদা ভাতা পাই। তাও প্রায় মনে কর 5-6 হাজার তো হবেই একবারে। তা 2বার পাইলে আরো বেশি। একবারে পাইলে পাইতাম 5,000, একবারে যদি পাস করতাম আর আবার পরীক্ষা দেবো আরো 5,000 পাবো। অসুবিধা কোথায়? আর মনে কর লালমনিরহাট থেকে আসা যাওয়ার তো ভালোই টাকা পাবো, তাই না? তো তোদেরকে এই সুখবরটা দিলাম। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো না তাহলে তোদেরকে মিষ্টি খাওয়াইতো। তো আমার বাবা তো বেঁচে নেই, এটা আমার দুর্ভাগ্য। তোরাই কিছু একটা করছিস। তো যাই হোক, এমনিতেও শিক্ষা ক্যাডারে 9-10 বছরে মানুষ প্রমোশন পায় না। আমি তো সেই 10 বছর এখনো হয় নাই, 9 হয়েছে। তো আশা করি প্রমোশন পেয়ে যাব এবং আমি শুধু শিক্ষক হিসেবেই থাকবো না। আমি এই বয়সে যা করছি, যত চেঞ্জ করছি, জরুরি নাম্বার প্রচলন থেকে শুরু করে আমার লেখার মাধ্যমে অনেক কিছু আমি চেঞ্জ করছি, অনেক আইন তৈরি করছি। আমার হাতে আমার সাইনে হয় নাই, কিন্তু আমার লেখার কারণে হয়েছে। নিশ্চয়ই সৃষ্টিকর্তা বাংলাদেশ সরকার আমাকে সরকারের উপসচিব করে নিবে। আর প্রশাসন ক্যাডারের পরীক্ষা তো দেয়াই আছে। যদি ওইটা হয়ে যায় তো হয়ে গেল, প্রশাসন ক্যাডারে ঢুকে যাব। আর যদি না হয় তাহলে এখান থেকে উপসচিব হয়ে একদিন ভগবানের আশীর্বাদে ইনশাল্লাহ একদিন, যদি ইনশাল্লাহ অর্থ কি জানিস তো, যদি সৃষ্টিকর্তা চায়। এটা আমি কিন্তু মুসলিম হয়ে গেলাম না এটা বললে। ইনশাল্লাহ একদিন বাংলাদেশ সরকারের সচিব হব। তোদের জন্য শুভকামনা রইল। তোরা আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উপভোগ কর, আমি এদিকে আমার মতো আগাইতে থাকি, ঠিক আছে? আমার গায়ে হাত দেওয়ার, টাচ টাচ করার, হামলা করার সাহস কিন্তু করিস না। এবার এবার করলে কিন্তু খবর হয়ে যাবে একেবারে, হ্যাঁ? ভালো থাকিস তোরা। ঘুমা, শান্তিতে ঘুমা। আর্জেন্টিনা জিতছে, ঘুমা। আমি আর্জেন্টিনার বিপক্ষে না, কিন্তু তোরা কেমন তাই আমি সবাইকে জানাইলাম যে কেন আমি এই অন্যায়গুলোর প্রতিবাদ করি। তোরা তো আইসে অত্যাচারগুলো করিস। তোরা স্কুলের গন্ডি পেরোতে পারবি কিনা সেটাও আমার সন্দেহ আছে। এবং আমার কষ্ট লাগে যে আমার মা না খেয়ে কষ্ট করে তোদেরকে পড়াইছে। মাত্র 1800 টাকা বেতন দিছে ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের প্রাক প্রাথমিক। আর 500 টাকা বেতন দিছে আঙিনে। ফ্রি চিকিৎসা, ফ্রি শিক্ষা। এরপরেও তোরা আমাদের সাথে এগুলো করতেছিস। 1-2 বছর না, 20-25 বছর। ঠিক আছে, তোদের জন্য শুভকামনা রইল। এই যে খুশির সংবাদ দিলাম, এই খুশির সংবাদ এর সাথে আর্জেন্টিনার জয়। দেখ এই দুইটা আবার ভাইস ভার্সা হয়ে গেল নাকি? আমার খুশি মানে তো তোদের কাছে খুশি না।